একটা ভালো প্রশ্ন আমাকে বলেছে যে স্যার তাহলে আপনি বলছেন যে বিজেপি ক্যাপিটালিস্টদের ন্যাশনাল ক্যাপিটালিস্টদের সাপোর্ট থাকার জন্য কি বিজেপি পশ্চিমবঙ্গের ইলেকশনটা জিততে পারলো? আমি বললাম না, শুধু সেটা নয়, শুধু ক্যাপিটালিস্টরা চাইলে হয় না, মানুষকেও চাইতে হয়, কিন্তু অনেক সময় চাওয়াটা একসাথে হয়ে যায়, যে ক্যাপিটালিস্টরাও যা চাইছে মানুষরাও তাই চাইছে, তা নাহলে তো একটু মুশকিল হয়ে যায়। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি যে অবভিয়াসলি 2011 সালে যখন মমতা ব্যানার্জি আসলেন ক্ষমতায়, তখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগেই, যেহেতু তার আগে তারা লোকসভায় ভালো ফল করেছেন, বাংলার যারা ভূমিপুত্র ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বাংলার বাইরে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের কাছে কিন্তু মমতা ব্যানার্জি এবং তার টিম চিঠি পাঠিয়েছিল যে আপনারা আসুন, আজকে আপনি যেটা দেখছেন। আমি সেই জন্য একটু ভয় পাই যে আলটিমেটলি বাংলায় কী হবে বলা খুব মুশকিল। তো সেই দিনকেও আমার মনে আছে যে 2011 সালেও আমি তখন ন্যাসভিলে একটা প্রোগ্রামে গেছি বঙ্গ ইয়েতে, তো সেখানে সব এসব নিয়ে কথাবার্তা হচ্ছে, অনেক বাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছেন, তারা বলছেন যে তারা মমতা ব্যানার্জি পার্টি থেকে, তৃণমূল থেকে, পার্থ চ্যাটার্জি তখন চিঠি লিখেছিলেন যে আপনারা বাংলায় আসুন, বাংলার জন্য কিছু করুন। অর্থাৎ সিপিএম চলে যাচ্ছে, সিন্ডিকেট রাজ ধ্বংস হচ্ছে, কোনো লেবার ট্রাভেল হবে না, বাংলা এখন একটা শিল্পের স্বর্গ হবে, তার জন্য কিন্তু সবাইকে অনুরোধ করা হলো। তো যেটা হয় অ্যাজ এ রেজাল্ট 2011-এর ইলেকশনে বাংলার সমস্ত ভূমিপুত্র ক্যাপিটালিস্ট এবং গোটা ভারতের ক্যাপিটালিস্ট ক্লাস মমতা ব্যানার্জির পেছনে ছিল। এতটাই ছিল যে জেনারেলি বাংলায় 10% বিজেপির একটা ভোট ব্যাংক ছিল, সেটা কমে 4% হয়ে যায়, যে বিজেপি সবাই মমতা ব্যানার্জিকে ভোট দিল সেবার, এবং বিক্ষুব্ধ সিপিএম থেকে শুরু করে সবাই মমতা ব্যানার্জিকে ভোট দেয় যে ঠিক আছে আমাদের পরিবর্তন দরকার। তো পরিবর্তন তো হল। এইবার আমি 2021 সালে ইন্ডিয়ান ক্যাপিটালিস্টরা চেয়েছে যে মমতা ব্যানার্জি সরকার চলে যাক। এর একটা বড় কারণ অবশ্যই এই যে মমতা ব্যানার্জি যদি না চলে যায়, ডেফিনেটলি রাজ্যসভায় এবং লোকসভায় তৃণমূলের কারণে বিজেপিকে যে বিরোধিতাটা পেতে হয় অনেক সময়, তারা যথেষ্ট পরিমাণ সংস্কারটা করতে পারছে না। অর্থাৎ ভারতের যেমন ফিসকাল ডেফিসিট বিল, ল্যান্ড রিফর্ম বিল, এগ্রিকালচার রিফর্ম বিল, একটা রিফর্মও তো করতে পারেনি ঠিক করে, কারণ করতে গেলেই লোকসভা বা এতে এটা আটকে যায়। ঠিক আছে, আর এগুলো খুব আনপপুলার ডিসিশন, কিন্তু এগুলো যদি না করে, আমি আগেই বলেছি যে ইন্ডিয়ান ক্যাপিটালিস্টরা ভিয়েতনামের কাছে হেরে যাচ্ছে, হ্যাঁ, চীন তো অনেক আগে গিয়ে গেছে। তো এটা ক্যাপিটালিস্টরা জানে যে বেসিক্যালি এইভাবে চলতে থাকলে যে ভারতের আজকে যে অর্থনৈতিক অবস্থা তো খারাপ, এর মূল কারণ তো কোনো রিফর্ম হয়নি, কোনো ক্যাপিটালিস্ট লাইনে রিফর্ম, মানে গভর্নমেন্ট ঠিক খুব মিনিমাম যেটুকু না করলে না করলে ক্যাপিটালিস্টরা লেগে যাবে সেইটুকু করেছে। কিন্তু ইগেন কৃষি বিল পিছিয়ে আনতে হচ্ছে, ল্যান্ড রিফর্ম বিল পিছিয়ে আনতে হচ্ছে। তো এখানে একটা বড় জিনিস খেয়াল রাখতে হবে। আমি এবার ফেব্রুয়ারি মাসে অন্তত 3জন ক্যাপিটালিস্টের সাথে মিট করি, মানে যারা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যাদের 1,000 কোটি টাকার বিজনেস আছে, এরকম 3জনের সাথে আমি কি মিট করেছিলাম পশ্চিমবঙ্গে। তারা পশ্চিমবঙ্গের লাস্ট 5-10 বছর কোনো ইনভেস্টই করেননি, তারা অন্যান্য রাজ্যে ইনভেস্ট করছিলেন। এবার ইন্টারেস্টিং ঘটনা, আমি একটা মিটিং আমার এখনো স্মরণে আছে, তারা প্রত্যেকেই কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে ভালো সম্পর্ক রেখে চলতেন, এবং তারা বিজেপিকে ফুললি সাপোর্ট করেছিলেন, এবং তারা অবভিয়াসলি চাইছিলেন যে বাংলায় বদল হোক, কারণ তা না হলে এই যেভাবে, মানে মেন সমস্যাটা আমি যেটা বুঝতে পেরেছিলাম ক্যাপিটালিস্টদের, যে মমতা ব্যানার্জি কারোর কথা শুনতে চান না, ভীষণ অ্যারোগ্যান্ট হয়ে গেছে। দেখুন, একটা মুখ্যমন্ত্রী যদি একটা ক্যাপিটালিস্টদের কথা শুনতে না চান, তারা তার পেছনে দাঁড়াবেন কেন? ধরুন একজন ক্যাপিটালিস্ট বললেন যে ম্যাডাম, আমি একটা গল্প বলছি, উনি আমাকে গল্পটা বলেছিলেন যে উনাকে বেসিক্যালি মানে সেক্রেটারি ডেকেছিল, ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি, যে আমি মমতা ব্যানার্জির কাছে কি বলবো সেটা বলার জন্য লাস্ট আগের দিন পুরো 15 মিনিট রিহার্সেল নিলাম, মানে নিজের কাছে রিহার্সেল করছি যে ম্যাডামকে কি এটা বলবো। তো চিফ সেক্রেটারি বলছে, ম্যাডাম এই শিল্পপতি উনি এসছেন, ওনার কিছু বক্তব্য আছে এই ব্যাপারে। তো ম্যাডাম বলা বক্তব্য আছে, ও কি কি বক্তব্য থাকবে, বলে উনি নিজেই বলে দিলেন, উনি তো সব জানেন না, উনি তো সর্বজ্ঞ, মমতা ব্যানার্জি সর্বজ্ঞ। তো তারপরে না 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 তুমি চলে যাও, আমি জানি তুমি কি বলতে চাইছো, বলে তিনি নিজেই বলে দিলেন। ভদ্রলোক বললেন যে আমি একটু হাসবো না কাঁদবো, আমি একটা জিনিস বলতে গেলাম, ভদ্রমহিলা এইসব ব্যাপারে কিছুই বোঝেন না, ফ্যাট করে উল্টো পাল্টা বকলেন যে বলে দিলেন যে এমন একটা ব্যাপার, আমি তো সবই জানি তুমি কি বলছো। এবং তার আগের দিনে পুরো প্রিপারেশন বিফলে গেল। তিনি মমতা ব্যানার্জিকে বলার জন্য 15 মিনিট সময় পাবেন এরম ছিল, সেসব গুছিয়ে এনেছিলেন, কিছু স্লাইড এনেছিলেন যে ম্যাডামকে দেখানোর জন্য, হ্যাঁ, বলে তিনি নাকি সব জানেন। তো পশ্চিমবঙ্গ একটা পুরো ভিড়করানির দেশ হয়ে গেছিল, মানে একটা পুরো হাস্যকর জায়গায় চলে গেছিলো, যাকে এগুলো আগে আমি বলতে পারিনি, আমি তো মানে কারণ
সেসব ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও আমাকে বলেছিলেন যে বিপ্লব এগুলো বলো না, কারণ অবভিয়াসলি তাদেরকেও বাংলায় থাকতে হয়, তাদেরও অনেক মানে অন্যান্য হাসপাতাল শিল্প আছে, কিন্তু দিস ওয়াজ দ্য রিয়ালিটি। তো অবভিয়াসলি পশ্চিমবঙ্গে বিজেপিকে আনার পেছনে বাংলার ক্যাপিটালিস্ট ক্লাসের তো একটা হাত আছেই, বোথ ন্যাশনাল ক্যাপিটাল এবং লোকাল ক্যাপিটাল দুটোই চাইছিল বিজেপি আসুক, কারণ মমতা ব্যানার্জি মানে কোনো একটা ক্যাপিটালিস্ট কারোর কাছে তার কাছে যাবে গিয়ে কিছু বলবে, তিনি তো কিছু শুনবেনই না, তিনি বলবেন না তিনি সব জানেন, তারপর কিছু একটা নির্দেশ দেবেন, মানে একটা পুরো ওয়েস্ট বেঙ্গল একটা হাস্যকর খেলো জায়গায় চলে গেছিলো। ভদ্রমহিলা একজন নার্সিসিস্ট এবং মানে টোটাল শি ওয়াজ লস্ট। আমার ধারণা মমতা ব্যানার্জিকে সাইকিয়াট্রিস্ট তার 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 কাউন্সিলর এবং সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার দরকার ছিল। এটা বাইরে এটা আমার কথা না, এটা সেই ভদ্রলোকই আমাকে বলেছিলেন, সেই শিল্পপতি, যে উনি মানসিক রুগী হয়ে গেছিলেন শেষের দিকে, এখন তো পুরো টোটাল রুগী হয়ে গেছে বোধহয়। ওনার গিয়ে সরাসরিভাবে মানসিক চিকিৎসা করালে উনি এটা পশ্চিমবঙ্গের জন্য ভালো হতো, ওনার পার্টি সম্ভবত এত বাজেভাবে হারতো না। শি নিডেড সাম সর্ট অফ কাউন্সেলিং, যে 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 ম্যাডাম এটা হচ্ছে না, আপনাকে অন্যের কথা শুনতে হবে, আপনি অন্যের কথা শুনছেন না, এবং মানে পুরো এক্সেন্ট্রিসিটির চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছিলেন, যেটা তো মানে ভোটের পরের দিন হারার পর থেকেই আপনারা বুঝতে পারবেন যে তিনি কতটা এক্সেন্ট্রিক হয়ে গেছিলেন।